আসসালামু আলাইকুম। আজকে আমাদের 320তম ক্লাস, 11তম ব্যাচ ও 10ম ব্যাচের জন্য এর প্রথম আমরা প্রথম ব্যাচের পর্যন্ত প্রশ্ন আছে, আমরা 8 পর্যন্ত পড়ব। গত ক্লাসে গাণিতিক প্রত্যাশা কাকে বলে, গাণিতিক প্রত্যাশার সংজ্ঞা এতটুকু খুব সুন্দর করে পড়ছি। আশা করি আপনাদের মনে আছে, আপনারা সবাই বুঝতে পারছিলেন। এবার আমরা গাণিতিক প্রত্যাশার ধর্ম এবং বৈশিষ্ট্য, গাণিতিক প্রত্যাশার ধর্ম এবং বৈশিষ্ট্য, ধর্ম বললেও যা, বৈশিষ্ট্য বললেও একই জিনিস। ঠিক আছে, আমরা গাণিতিক প্রত্যাশার সংজ্ঞা পড়ছিলাম, সূত্র পড়ছিলাম, কিভাবে এই জিনিসগুলো আসছে সেগুলো গত ক্লাসে পড়ছি। এখন আমরা গাণিতিক প্রত্যাশার ধর্ম বৈশিষ্ট্যগুলো পড়ব, তারপরে একটা অঙ্ক করব এবং এর মধ্য দিয়ে আমাদের কিন্তু পরিসংখ্যানের প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখন প্রথম অধ্যায় থেকে কিছু অঙ্ক যেগুলো ঘুরে ফিরে হয়তো আসে, বা অঙ্ক আসলে আসে, অঙ্ক অনেক সময় প্রথম অধ্যায় থেকে আসে না, তখন আসে না, তো সেই অঙ্কগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে করব। আপাতত বলতে পারি যে পরিসংখ্যানের প্রথম অধ্যায় শেষ। ঠিক আছে, আর একটা ক্লাসের মাধ্যমে হয়তো টুকটাক 2-4টা অঙ্ক করাই দিলে আপনাদের নিশ্চিতভাবে প্রথম অধ্যায় থেকে কিছুই মিস হবে না। সেই অঙ্কগুলো ইনশাল্লাহ আপনাদের করাবো। তো আজকে এই 2টা প্রশ্ন পড়ে আমরা কিন্তু খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দেবো, যেহেতু আমাদের একটা অধ্যায় শেষ হচ্ছে। শেষ হয়ে গেলে তো আর নতুন করে নতুন বই ধরা যায় না। ঠিক আছে, যেহেতু রেকর্ড হয় এবং ভিডিওগুলো ছাড়ি, কাজেই নতুন করে আর কিছু পড়াবো না। ইনশাআল্লাহ আগামী সোমবার আপনাদের কিন্তু নতুন পাঠ পরিকল্পনা আসবে আমার ওয়েবসাইটে। নতুন পাঠ পরিকল্পনা আপনারা দেখে নেবেন যে আমরা কোন সাবজেক্ট পড়তে যাচ্ছি আগামী সোমবার। ঠিক আছে, তবে আমার মনে হয় আগামী সোমবারে মৌলিক ব্যবস্থাপনাও পড়তে পারি। মৌলিক ব্যবস্থাপনা না হলে আমরা সাংগঠনিক আচরণ পড়বো। কেন? কারণ ধরছি আমরা 1105 নাম্বার কোডের সাবজেক্টটা, তাহলে এরপরে আছে 1104 পিছন থেকে। ঠিক আছে, পরিসংখ্যান, সাংগঠনিক আচরণ, এগুলোই মৌলিক ব্যবস্থাপনার থেকে এগুলো একটু মানে তুলনামূলকভাবে একটু হয়তো জটিল হতে পারে, কিন্তু সবই সহজ। ফার্স্ট সেমিস্টারে কোনো সাবজেক্টই কঠিন না। সেকেন্ড সেমিস্টারটা এটার তুলনায় একটু কঠিন, কিন্তু পড়লে আবার দেখা যাচ্ছে ফার্স্টের থেকেও সহজ। হ্যাঁ, তো এইভাবে থার্ড সেমিস্টার আর একটু কঠিন, পড়লে একবারে কিছু না। ফাইনাল সেমিস্টারটা আবার তুলনামূলকভাবে সহজ। তো ইনশাআল্লাহ আপনারা বই হাতে নিলে পড়লে আপনাদের কাছে সহজ লাগবে। গাণিতিক প্রত্যাশার ধর্মগুলো পড়ি, একটু দেখেন। এখানে যে 4টা ধর্ম বেশি আছে, এই 4টা আমরা বাদ দেবো। ঠিক আছে, আমরা উপরের 7টা আমরা পড়ব। দেখেন, গাণিতিক প্রত্যাশার ধর্মাবলী বা যদি বৈশিষ্ট্য, সে এক জিনিস। প্রথম কথা হলো কোন ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা ওই ধ্রুবকের সমান। এখন আপনাদের মনে রাখতে হবে যে গাণিতিক প্রত্যাশাকে আমরা কিভাবে লিখতাম। সম্ভাবনাকে আমরা লিখতাম পি দিয়ে, গাণিতিক প্রত্যাশাকে আমরা লিখি ই দিয়ে। ই অফ কে মানে কে এর গাণিতিক প্রত্যাশা, ই অফ এস, এস এর গাণিতিক প্রত্যাশা, ই অফ এ, এর গাণিতিক প্রত্যাশা। গাণিতিক প্রত্যাশা ই কেন? এক্সপেকটেশন। ঠিক আছে, প্রত্যাশার ইংরেজি দিয়ে ই করছে, কাজে ই অফ কে সমান গাণিতিক কে এর গাণিতিক প্রত্যাশা। এখন কে দ্বারা কি বোঝানো হয়েছে? কে সমান ধ্রুবক, দেখতে পাচ্ছেন, কে সমান ধ্রুবক। কে সমান কি? ধ্রুবক। এখানে একটা কথা বলছে, দেখেন, কোন ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা ই কে, ই কে মানে হলো কোন ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা ওই ধ্রুবকের সমান, তার মানে কে সমান ই কে। এই বাংলা কথার সাথে এটা মিল আছে না? এখানে কে সমান ধ্রুবক, প্রথম লাইনটা আপনারা সবাই বুঝতে পারছেন, মনে থাকবে, ঠিক না? বুঝতে পারলে মনে থাকে। কেটাকে ধ্রুবক বলা হয়। ধ্রুবক ইংলিশে কি? কনস্ট্যান্ট। ধ্রুবকটা কি? ধ্রুবক হলো যেমন আমরা বলি না চন্দ্র সূর্য, হ্যাঁ, ধ্রুব মানে হলো এগুলো ফিক্সড, এগুলো চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। পৃথিবীর অংশ না হলে এগুলো চন্দ্র সূর্য একরকমই থাকবে। আবার বলি ধ্রুব সত্য, মানে এই সত্যটা কখনোই পরিবর্তন হবে না, সত্য, এটা কখনো মিথ্যা প্রমাণ করা যাবে না। ঠিক আছে, ধ্রুব হলো এমন একটা জিনিস, বা ধ্রুবক হলো এমন একটা জিনিস যার মান কখনোই পরিবর্তিত হয় না। এই কেটা, কে দিয়ে ধ্রুবক বোঝানো হয়, কনস্ট্যান্ট বোঝানো হয়। আর এই কনস্ট্যান্ট কথাটা গণিত, পরিসংখ্যান এবং আমরা যে সম্ভাবনা তত্ত্ব পড়বো এখন, এই সম্ভাবনা তত্ত্বে ব্যাপকভাবে ব্যবহার হবে। একটা ফিক্সড, ঠিক আছে, বা অবিকল মান, বা যেটা পরিবর্তনশীল না, এরকম কিছু বোঝাতে কনস্ট্যান্ট শব্দের ব্যবহার হবে। এবং কনস্ট্যান্টকে আমরা এখানে কে দ্বারা বোঝাবো, অন্যান্য জায়গায় অন্যান্য প্রতীক দ্বারা বোঝানো
থাকতে পারে, যেতে পারে। তাহলে আমরা 1 নম্বর ধর্ম খুব সুন্দর করে বুঝলাম এবং লিখে দেব। 2 নম্বরে কি আছে? কোন চলক, চলকটা কি আগের ক্লাসে বলছিলাম, কোন চলক ও ধ্রুবকের গুণফল, আজকে ধ্রুবক বলে দিলাম, চলক আগের ক্লাসে বলছি। তো চলক এবং ধ্রুবক এই দুটার গুণফল, এই যে কিন্তু গুণ করে ফেলছি, কে গুণ এক্স, এক্স হলো চলক, কে হলো ধ্রুবক। চলক ও ধ্রুবকের গুণফলের গাণিতিক প্রত্যাশা, বলেন তো এইটুক কথা আর এইটুক কথার মধ্যে মিল আছে না? কে এক্স, চলক এবং ধ্রুবকের গুণফল, এই গুণফলের গাণিতিক প্রত্যাশা ই অফ কে এক্স, মানে কে আর এক্স কে গুণ করে যা হয় তার প্রত্যাশা বের করছে এখানে। ওই চলকের গাণিতিক প্রত্যাশা ও ধ্রুবকের গুণফলের সমান। কোন চলক ও ধ্রুবকের গুণফলের গাণিতিক প্রত্যাশা, কোন চলক ও ধ্রুবকের গুণফলের গাণিতিক প্রত্যাশা ওই চলকের গাণিতিক প্রত্যাশার সাথে, কথা বুঝেন, ধ্রুবককে গুণ দিলে যা হয় তার সমান। ওই চলকের গাণিতিক প্রত্যাশার সাথে ধ্রুবককে গুণ দিলে যা হয় তার সমান। বলেন তো 2 নম্বর বাক্যটা কে বুঝেন নাই? বুঝেছি, আমি একটা প্রশ্ন করবো। হ্যাঁ, জি জি আপা বলেন, ভালো আছেন? জি ভালো, বলছি প্রশ্নটা হচ্ছে, আসলে মনে করেন যে এই বাংলা কথাটা ভুলে গেছি, যদি আমি সরাসরি এই মানে যে ই ব্র্যাকেট কে এক্স সমান সমান কে ই এক্স এরকম মানে আপনি ওইটা দিয়ে দিবেন, তাই তো? হুম, এখন শোনেন, ই অফ কে এক্স আর উঠাই দিয়ে মারছি সমান, হবো। হ্যাঁ শোনেন, এখানে যদি আপনি বাংলা কথাটা না লেখেন তাহলে ধর্মগুলো একবারে এখানে মানে কেমন দেখাবে, মানে মানে শব্দটা আমি ইউজ করতে পারতেছি না, কেমন দেখাবে আপনি চিন্তা করেন। এই জন্য বাংলা কথা জুড়ে দিয়ে আপনি ধর্মাবলী বা বৈশিষ্ট্যাবলীকে আপনি একটু মানে 8 মার্কের উপযুক্ত, 5 মার্কের উপযুক্ত করবেন। আমাদের পরিসংখ্যানে অনেক প্রশ্ন আছে, আমি একটু আপনাদেরকে বলি, যেহেতু আপাই কথা সুন্দর একটা কথা বলছেন, মানে ছোট্ট ছোট 3-4টা শব্দের 5টা বাক্য দিয়ে একটা 8 মার্কের প্রশ্ন বা 5 মার্কের প্রশ্ন হয়, এরকম উত্তর আমাদের পরিসংখ্যান বইতে আছে, থাকতেই পারে, যেহেতু পরিসংখ্যান তো আর মৌলিক ব্যবস্থাপনা না, এখানে সংক্ষিপ্ত কথায় থাকতে পারে। কিন্তু আপনি যদি প্রশ্নটাকে একটু 8 মার্কের উপযুক্ত করতে চান তাহলে ওই ছোট ছোট 4টা বাক্য দিলে হয়, যেহেতু বইতে আছে, অনেকে তাই করবেন, কিন্তু আমি কিন্তু করি নাই। আমি ওটাকে অন্তত 2টা বাক্যে, যেহেতু 5টা লাইন, 5টা প্যারাগ্রাফ, 5টা পয়েন্ট, ওই 5টা পয়েন্টকে আমি ছোট্ট বাক্যের পরিবর্তে 2টা করে বাক্য দিয়ে মোটামুটি একটু মানানসই করছি, ঠিক আছে? এইটা করবেন, তাহলে আপনার ভালো মার্কস আসবে। এটা হচ্ছে যারা খুব ভালো পড়াশোনা করতেছেন পারবেন তাদের জন্য, মোটামুটি সবাই করবেন, সমস্যা নাই। ছোট ছোট বাক্য দিয়ে আসলে প্রশ্ন এভাবে লেখা ঠিক না, বইতে থাকতে পারে কিন্তু আমাদের স্টাডি করে একটু লেখা উচিত, ঠিক আছে? আর এই ক্ষেত্রে আপা কিভাবে মনে রাখবেন, মনে করেন ই অফ কে এক্স, এখানে কে মানে ধ্রুবক, আপনি বারবার পড়লেন, এক্স মানে এক্স দ্বারা চলক বোঝাচ্ছেন, তাহলে কে গুণ এক্স মানে হলো ধ্রুবক এবং চলকের গুণফল, আর ই অফ কে এক্স মানে হলো ধ্রুবক ও চলকের গুণফল করে পরে আপনি আবার এটার প্রত্যাশা বের করছেন। তাহলে এইটুক দেখে যা মনে হয় ঠিক বাংলা কথাটা কিন্তু তাই, নাকি আপা? হ্যাঁ, যদি তাই হয় তাহলে আপনি এই প্রশ্নটা আপনার খুব ইজিলি মনে থাকবে। আবার দেখেন এটা কিভাবে মনে রাখবেন, ই অফ এক্স মানে এক্স এর গাণিতিক প্রত্যাশার সাথে একটা ধ্রুবককে গুণ করছেন, এই কথাটাই আপনি যদি লিখে দেন যে এইটুক সমান এইটুক, দেখেন এই বাক্যে তাই লেখা আছে, তাহলে আপনার এইটুক দেখে ওইটুকের কথা লিখতে পারবেন আপনি। হ্যাঁ, পারা যাবে না? পারা যায়, মানে অনেক সময় বুঝছি নতুন তো অনেক সময় হয় না, অনেক সময় দ্রুত লিখতে গেলে হয় না। এই যে পরীক্ষা দেই, মনে অনেক পড়ে যায়, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখা যাচ্ছে পড়াটা কাজে আসে না, বানাই লিখছি, দেখা যায় বানাই লেখাটা আরো ভালো হয় পড়ার থেকে। কাজে পরীক্ষার হলে এগুলো সাংঘাতিক প্রশ্ন দেখে তো আমি একদম শেষ। কাদের প্রশ্ন? আপনাদের যে নবম ব্যাচের পরীক্ষা হয়ে গেল, প্রথম সাংগঠনিক আচরণ প্রশ্ন পুরোটাই চেঞ্জ, 24 সালের প্রশ্নই তো পড়ে গেছে। বুঝতে পারছি না, আমি বলি এখানে একটা বিষয় আছে, সেটা হলো ফার্স্ট সেমিস্টারের প্রশ্নটা সাধারণত প্রথম দিকের মৌলিক ব্যবস্থার মানব সম্পদে 2টা সাবজেক্টে নতুন পুরাতন 2 ধরনের বই বিভিন্ন ক্যাম্পাসে দেয়, এই জন্য ওই মানে বিগত বছর থেকে হুবহু এসে যায়, প্রশ্নগুলো এসে যায়, আপনারা মনে করেন যে খুব সহজ হয়েছে, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে বিজনেস কমিউনিকেশন বা সাংগঠনিক আচরণে গিয়ে ছন্দপতন হয়, ঠিক আছে? তার কারণ হলো যে আবার এটা একটা কারণ যে পুরাতন বই
বই আছে মানে বিধায় আমার 24 স্যারেরা সালের প্রশ্নগুলো থেকে প্রশ্ন করে। এখন যদি হ্যাঁ কি করায়? হ্যাঁ হ্যাঁ সেটাই। আর সাংগঠনিক আচরণের যেটার কথা বলতেছেন আপনি, ওখানে প্রশ্নগুলো কিন্তু সাজেশনের বাইরে আসে নাই বা আপনার বইয়ের বাইরে আসে নাই। বইয়ের বাইরে কোনটা, যেটা বিভিন্ন বিগত বছর ধরে আসতেছে কিন্তু বইতে পরিপূর্ণভাবে উত্তর নাই, সেটাকে বইয়ের বাইরে বলা যায় না। সেটা বইতে হয়তো এক লাইন আছে কিন্তু আমার দরকার এক কথা, সেটা নাই। কিন্তু ওইগুলো কিন্তু সাজেশনের ভিতর থেকে আসছে। কিন্তু সমস্যা হয়েছে কোথায় জানেন, একটু মানে আপনার ঘোড়াই নোট পেঁচিয়ে থেকে দিছে। আমি পড়ছি 24 সালের প্রশ্ন। হ্যাঁ 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 হ্যাঁ, মানে 24 সালের প্রশ্নগুলোই বেশি আছে। মানে আপনার নোট হ্যাঁ থেকে আপনি বলছিলেন 24 সালের প্রশ্নগুলো পরে শেষ করতে, আমি প্রায় 6টা অধ্যায় 24 সালের প্রশ্ন পুরাটাই শেষ করছি। এখন দেখছি যে 26 সালেই পড়ছে। বুঝতে পারছি। আবার রিপিট হয় আমাদের এই সেকেন্ড সেমিস্টার, অনেক প্রশ্ন সপ্তম ব্যাচে আসছে, আমাদের অষ্টম ব্যাচে আসার কথা না, সেইগুলো রিপিট হয়েছে। বুঝতে পারছেন, এরকম হয়। তা মোটামুটি এই জন্য আমি সেই এখন জিনিসগুলো মাথায় পরিসংখ্যান রেখে, করলে আর পারবো না, এটাই ভয়। বুঝতে পারছি না পারবেন সমস্যা নাই। আর সেই জিনিস মাথায় রেখে আমি কিন্তু এই সাজেশন করতেছি, যে আজকে সারাদিন সাজেশন করলাম, ঠিক আছে, সেই জিনিসগুলো মাথায় রেখেই করতেছি, কাজে ইনশাল্লাহ সমস্যা হবে না আশা করি। এবার দেখেন দুইটা শেষ, এবার 3 নম্বরে কি আছে। 3 আচ্ছা নাম্বারটা ভাইয়া পড়া। একটু দেখেন, এখানে বলছে চলকদ্বয় স্বাধীন বা অধীন। স্বাধীনের কথাও বলছে, অধীনের কথাও বলছে বা দিয়ে। চলকদ্বয়, চলক এখানে কয়টা, দ্বয় মানে দুইটা না, এক্স ওয়াই দুইটা না চলক। এখানে বলছে চলকদ্বয় হয় স্বাধীন হবে অথবা অধীন হবে। ঠিক আছে, এখন আপনি এটা মনে রাখবেন কিভাবে, আপনি মনে রাখেন যে এখানে এই কথাটা আপনি একটু মুখস্থ করে ফেলান, যে চলকদ্বয় স্বাধীন বা অধীন, এই কথাটা আমি লিখবো কার প্রেক্ষাপটে লিখবো, এই বাক্যের প্রেক্ষাপটে লিখবো। কথা তো বুঝতে পারছেন, এখানে কি আছে দেখেন, ই অফ এক্স প্লাস ওয়াই, ই অফ এক্স প্লাস ওয়াই, এইটাকে কিভাবে লিখছে, ই অফ এক্স প্লাস ই অফ ওয়াই, এটাকে এইভাবে কি লেখা যায় বলেন তো? আমরা বীজগাণিতিক সাধারণ নিয়ম অনুযায়ী কি এই লাইন থেকে এই লাইন করতে পারি না? এখানে যদি এই হ্যাঁ, ব্র্যাকেটটা বীজগণিত উঠাই নিয়ম দিই, অনুযায়ী করা তাহলে ই যায়। এর সাথে এক্স এর গুণ, হ্যাঁ, প্লাস ই এর সাথে ওয়াই এর গুণ, এইভাবে কিন্তু এটাই আসে, ঠিক না? তাহলে এই ক্যালকুলেশন ডানে বামে সমান আছে, যা আছে আমরা যদি সহজে বুঝতে পারি, এটা এই ই এর সাথে এক্স এর গুণ দেন, এটা হয়, প্লাস এর জায়গায় প্লাস বসান, আবার ই এর সাথে ওয়াই এর গুণ দেন, এটা হয়, আবার এটার থেকে এই লাইন হয়। এই সহজ কথা, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে জাস্ট এখানে আমরা লিখে দেবো এক্ষেত্রে চলকদ্বয় স্বাধীন বা অধীন। ক্লিয়ার? এরপরে 4 নম্বরে কি আছে, বলছে চলকদ্বয় স্বাধীন, আর এখানে বলছে স্বাধীন না। দেখেন, একটা হলো স্বাধীন বা অধীন, আর একটা হলো স্বাধীন স্বাধীন নয়। তিনটা যে বাক্য লিখবেন মনে রাখা খুব সহজ, স্বাধীন বা অধীন, স্বাধীন স্বাধীন নয়। উপরে দুটো মনে রাখেন, একটা হলো ধ্রুবক আর একটা হলো ধ্রুবকের গুণফলের সাথে পৃথকভাবে কি আসে সেটা। তাহলে ই অফ এক্স ওয়াই, যখন আপনাকে মনে রাখার টেকনিক দেই, যদিও এইখানে এই এক্স ওয়াইটা কেন একটু তফাৎ করে লিখলো আর এখানে কেন লিখলো না, এটা আপনার কাছে ক্লিয়ার হলে আমাকে বলবেন। যেহেতু এক্স এবং ওয়াই দুইটা যদি গুণ হয় একসাথে, দুইটা কখনো কোনো যোগ বা বিয়োগ না থাকলে এটা গুণই বোঝাবে, ঠিক আছে? তো এখানে আবার এখানেও কিন্তু সেই গুণ চিহ্নের মতনই গুণ বোঝাইছে, ঠিক আছে? কাজে আপনাকে মনে রাখার টেকনিকটা আমি একটু শিখাই। এখানে যখন স্বাধীন বলছে তখন দুইটার মধ্যে একটু কি আছে, একটু তারা একটু সরে সরে দাঁড়াইছে, তাই না? মনে রাখার টেকনিক, যখন চলকদ্বয় স্বাধীন তখন আপনি মনে রাখেন এরা ই অফ এক্স ওয়াই মাঝে একটু ফাঁকা আছে, ফাঁকা না দিলেও চলতো। ই অফ এক্স গুণটা বোধহয় হবে না, এখানে আমার পড়ে গেছে ই অফ ওয়াই। বুঝতে পারছেন, চলকদ্বয় স্বাধীন, এই ক্যালকুলেশনটা বুঝতে পারছেন সবাই? একই জিনিস, কোনো যোগ বিয়োগ নাই কিন্তু ভিতরে গুণ, জি। এই ডান পাশ বাম পাশ সমান। আচ্ছা, এরপরে আমরা 5 নম্বরে যাচ্ছি। 5 নম্বরে কি আছে দেখেন, বলছে চলকদ্বয় স্বাধীন নয়। যখন অধীন, যখন স্বাধীন তখন তো আমরা পারলাম, যখন স্বাধীন নয় তখন কি আছে, ই অফ এক্স ওয়াই, একই জিনিস, এটা এটা এক, কিন্তু কিন্তু স্বাধীন নয় যখন বলছে তখন মনে রাখার টেকনিক একটু মিশে আছে, হ্যাঁ, একজন আরেকজনকে টাচ করে আছে মনে করেন, তার মানে স্বাধীন না। কিন্তু এটা কিন্তু অবৈজ্ঞানিক কথাবার্তা, আমি কিন্তু বোঝানোর জন্য বলতেছি, পুরো একসাথে মিশে আছে। এই ক্ষেত্রে আপনি কি লিখবেন, ই অফ এক্স ওয়াই, এই দুইটার এক্সপেকটেশন বের করে ফেলছেন। ক্লিয়ার? এক্সপেকটেশন বের করার পরে আপনি এক্সপেকটেশনকে এই দুইটার গাণিতিক প্রত্যাশা দিয়ে গুণ করবেন। এই দুইটার সরি আমার ভুল হচ্ছে, এক্সপেকটেশন ভুল বলছি, এটা হচ্ছে সামেশন। এটা কি আমার আমার সামেশন। জি, আমার ভুল এটা হচ্ছে, তো এখানে আছে সামেশন। সামেশন মানে হলো এক্স ওয়াই এর যোগফল।
ঠিক আছে, এক্স ওয়াই এর যোগফল সামেশন, সামেশন মানে কি যোগ, সামেশন এক্স ওয়াই, ক্লিয়ার, আর প্রবাবিলিটি অফ এক্স ওয়াই, অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স ওয়াই এর সম্ভাবনার সাথে এক্স ওয়াই এর যোগফলের গুণ, এটা এইভাবে গুড। লিখবেন। আর এই বাম পাশে আছে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই, আর এখানে আছে সামেশন এক্স ওয়াই ইনটু প্রবাবিলিটি অফ এক্স ওয়াই, মাঝে কমা আছে, এটুক মনে রাখা, যা আছে বইতে হুবহু দিয়ে দেওয়া তো কোনো ব্যাপার না। ঠিক আছে, ক্লিয়ার। তখন স্বাধীন নয়, স্বাধীন হলে কি, অধীন হলে কি, একটু খাতায় লেখেন দুইবার। আচ্ছা, এরপরে 6 এবং 7টা কি দেখেন, উপর 5 পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে এখানে 7টা আছে, আপনি 7টা লিখলে আমার মনে হয় ভালো হয়। ঠিক আছে, নিচের গুলো একটু আপনার কাছে বুঝতে কঠিন হতে পারে বিধায় আমি বাদ দিছি, এবং 7টাই যথেষ্ট 8 মার্কের জন্য। ক্লিয়ার, দেখেন তাহলে 6 নম্বরে কি আছে, যদি এক্স একটি ঋণাত্মক, যদি ধরে নিলাম এক্স যদি একটি ঋণাত্মক চলক হয়, দেখেন যদি এক্স একটি ঋণাত্মক চলক হয়, তবে এক্স এর আগে তো মাইনাস হবে, ঋণাত্মক হলে মাইনাস, তবে এক্সপেকটেশন অফ মাইনাস এক্স, ঋণাত্মক চলক এক্স এর গাণিতিক প্রত্যাশা সমান ই অফ এক্স, ঋণাত্মক চলক কিন্তু এটা না, তবে পুরো এক্সপেকটেশনটাই নেগেটিভ। এটুকু কি বুঝতে পারছেন সবাই? চলক, নেগেটিভ চলকের প্রত্যাশা বের করলে পুরো চলকের এক্সপেকটেশনটাই নেগেটিভ হয়ে যায়। অর্থাৎ যদি আপনি একটি ঋণাত্মক চলক নেন তবে তার প্রত্যাশাও ঋণাত্মক হয়ে যাবে, বুঝছেন? বুঝতে পারছেন সবাই? যদি আপনি একটি ঋণাত্মক চলক নেন তাহলে তার প্রত্যাশাও ঋণাত্মক হয়ে যাবে। এটুকু যদি ক্লিয়ার হয় তাহলে পরের লাইনে যাই। আচ্ছা দেখেন পরের লাইনটা দেখেন, এখানে যে চিহ্নটা আছে দুই পাশে দুইটা দাগ, এটা হলো মডুলাস। এটা কি? এটার মাধ্যমে, এই মডুলাসের মাধ্যমে অ্যাবসুলেট ভ্যালু, অর্থাৎ যে কোনো গাণিতিক প্রত্যাশা বা যে কোনো মানের আপনি এমন একটা সংখ্যা এই দুই পাশের দুইটা দাগের মাধ্যমে, এই মডুলাসের মাধ্যমে আপনি দেখাতে পারবেন যেই সংখ্যা কখনোই ঋণাত্মক রূপে প্রকাশ পাবে না, যদি নেগেটিভ হয়ও, 2 টাকা আপনার হারাই গেছে, এই হারানোটাকেও যদি আপনি মডুলাসের মধ্যে স্থাপন করেন তাহলে সেটা হারায় নাই হয়ে যায়, মানে প্লাস হয়ে যায়, ধনাত্মক রূপে প্রকাশ পায়। বুঝতে পারছেন? সবসময় এই মডুলাস ধনাত্মক মান প্রকাশ করে। এটা পজিটিভ মানে প্লাস চিহ্ন থাকলে উপেক্ষা করে, মাইনাস চিহ্ন থাকলে উপেক্ষা করে, কোনো চিহ্নটাকে সে দেখে না, সে সবসময় পজিটিভ চিন্তা করে। তাহলে এই দুই পাশের দুইটা যে মডুলাস দিলেন, মডুলাস মানে হলো এক্সপেকটেশন অফ এক্স, এটা কখনোই নেগেটিভ হবে না। যদি নেগেটিভ দেনও তাও পরের লাইনে ভুল হয়ে যাবে, ইরর হয়ে যাবে, নেগেটিভ উঠাই দিতে হবে। উপরের লাইনে নেগেটিভ আছে, মডুলাস দিলে নেগেটিভ উঠে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? এখানে কি বলছে, গাণিতিক প্রত্যাশার মান কখনোই তার আসল মানের চেয়ে বড় হবে না। বুঝতে পারছেন? এর মানেটা কি বলেন তো? এম হলো আপনার যে এক্স চলক, তার একটা সীমাবদ্ধতা দিয়ে দিল, সীমাবদ্ধ মান প্রকাশ করে দিল। কথা বুঝতে পারছেন? কখনোই বড় হবে না। দেখেন এখন এম এর মানটা, এখানে এক্সপেকটেশন অফ এক্স মডুলাস দিছি আমরা, এইটার মান এম এর থেকে ছোট হবে না হয় সমান হবে। এই চিহ্নের মানে তো বুঝেন, লেস দেন অর ইকুয়াল মানে হলো এক্সপেকটেশন অফ এক্স মডুলাস সহকারে এটার মানটা কখনোই সবসময় হয় এম হবে, এম যদি হয় 2 তাহলে 2 হবে, অথবা 2 এর থেকে ছোট হবে। গাণিতিক প্রত্যাশার মান, এই যে গাণিতিক প্রত্যাশা, এটা কি গাণিতিক প্রত্যাশা, এই গাণিতিক প্রত্যাশার মান কখনোই তার আসল মানের চেয়ে বড় হবে না। আসল মান হলো এম, এটা থেকে বড় হবে না, হয় এম এর সমান হবে না হয় এম এর থেকে ছোট হবে। তাহলে আপনারা কি এই কথাটা বুঝতে পারছেন সবাই? মডুলাসটা কেন দিছি? মডুলাসটা যদি না দেই, বাবা পড়াচ্ছি না, মডুলাসটা যদি না দেই তাহলে যদি মাইনাস হয়ে যায়, বুঝতে পারছেন, যদি নেগেটিভ হয়ে যায়,
এই জন্য মডুলাস দিয়ে আমরা আটকাই দেবো যে এটা কখনোই নেগেটিভ ফিগারে যাবে না, অথবা গাণিতিক প্রত্যাশার মান কখনোই তার আসল মানের চেয়ে বড় হবে না। আসল মান যা হবে, বুঝতে পারছেন? এখানে মডুলাস চিহ্নটা কি, লেস দেন অর ইকুয়াল এম। ক্লিয়ার? তাহলে এই 7টা আপনি লিখবেন, ধর্ম অথবা বৈশিষ্ট্য, ধর্ম যাই বলেন এটাই। আর গাণিতিক প্রত্যাশার সংজ্ঞাটা গত ক্লাসে পড়াইছিলাম, ভিডিও আছে, আপনারা দেখবেন। ঠিক আছে? এই সূত্র কিন্তু খুব সহজ, খুব ইজি। প্রত্যেকটা এই লাইন থেকে কেন আসলো আপনি কিন্তু বুঝতে পারবেন আশা করি। এই কটা আপনি বাদ দেন, চাইলে পড়তে পারবেন, চাইলে এখানে আছে লিখতে পারবেন। এখন আমরা এই অঙ্কটায় চলে যাই। আমরা আজকে পরিসংখ্যান প্রথমত শেষ করে দিচ্ছি। দেখেন এখানে বলছে ছক্কা নিক্ষেপের অঙ্ক। এখানে কিন্তু এক্সপেকটেশন বের করছে। এক্স বলছে কি, অঙ্কটা একটা ছক্কা নিক্ষেপ করা হলে এর উপরের পিঠের সংখ্যাগুলো গাণিতিক প্রত্যাশা কত। ছক্কা নিক্ষেপ করা হলে, ছক্কা মানে কি, আমরা যে লুডো খেলি না, সেটা হলো ছক্কায়। ছক্কা নিক্ষেপ করলে উপরের পিঠের সংখ্যা, উপরের পিঠ কত, 5 4 3 2, এই যে 6টা সংখ্যা থাকে না অন থেকে, এই 6টার পিঠের সংখ্যাগুলো গাণিতিক প্রত্যাশা কত। কোন প্রত্যেকটা গাণিতিক প্রত্যাশা কত। মনে করেন আপনি লুডো খেলতেছেন, আপনার এখানে আপনি চাচ্ছেন যে এখন আপনার 3 দরকার, তাহলে এই 3টা পাওয়ার গাণিতিক প্রত্যাশা কত, 3টা পাওয়ার সম্ভাবনা এইটা। আমি একটু বোঝাই দিই। দেখেন মনে করি ছক্কা নিক্ষেপে পরীক্ষণে উপরের পিঠের সংখ্যাগুলোর মান এক্স, উপরের পিঠের মান এক্স, এক্স মানে 1 2 3 4 5 6, 7 কিন্তু না, কারণ ছক্কায় 6 পর্যন্ত আসে। এক্স এবং এক্স এর সম্ভাব্য মান 1 2 3 4 5 6। এখন 6 থেকে কোনটা আসবে আপনি তো জানেন না, তার সম্ভাব্য। আচ্ছা, এবং প্রত্যেকটি মান ওঠার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ এক্স। এখন আপনি কি বুঝতে পারছেন যে এক্স এর মান যদি হয় 1 2 3 4 5 6, কিন্তু প্রবাবিলিটি অফ এক্স সমান তাহলে 1/6 কেন? এটুকু কি সবাই বুঝতে পারছেন? 1/6টা কেন আসলো এটা যদি বুঝতে পারেন, তাহলে আমরা অঙ্কটা সহজ হয়ে গেল। জাস্ট সূত্রে বসাই দিবেন। অঙ্ক কিন্তু অষ্টম ব্যাচের অনেক ভাই বোন ক্যালকুলেশন করতে পারেন নাই, কারণ ওনারা জানতেন না যেটা আসবে। অষ্টম ব্যাচে যেটা এসে গেছিল, নবম ব্যাচে বোধহয় আসবে না। কালকে আগামী শুক্রবার নবম ব্যাচের পরীক্ষা, পরিসংখ্যান। ওনাদের তো বই কয়েকবার শেষ করাই দিচ্ছে। ঠিক আছে? আর হচ্ছে এখন এই অঙ্কটা আপনারা যদি 1/6 বুঝে থাকেন, আশা করি বুঝছেন। এটা কিভাবে আসলো, মনে করেন টোটাল আপনার হলো এখানে যে লুডুতে যে ছক্কা, আমরা যে ছক্কা বলি বা 6 বলি, এই 6 নাম্বার যে ধার পাশ, হ্যাঁ, ওইটা কিন্তু না। প্রত্যেকের নিচে যে 6 আছে, এই 6 গুলো কিন্তু ওই 6 না। 6 যে মার্ক করা থাকে লুডুতে, এটা কিন্তু না। এই 6 গুলো হলো টোটাল 6টা পাশ আছে। হ্যাঁ, টোটাল মার্কস 6টা, ওই 6। রাইট। এখন দেখেন, যদি আমি চাই যে আমার অন পড়ুক, আমার অন লাগবে, অন হলে আমি পাস করে যাই, হ্যাঁ, ঘরে চলে যাচ্ছি, গোল দিতে পারতেছি, তাহলে এই ওয়ানটা, এই ওয়ান উপরের ওয়ান, নিচেরটা কিন্তু আবার ওই ওয়ান না, নিচেরটা প্রত্যেকে ওয়ান আছে। দেখেন 3 নাম্বার যে পাশ বা গুটির যে সাইড, যে লুডুর ছক্কার পাশটা, 3 নাম্বারের যে পাশটা, সেই পাশ কিন্তু এখানে 3 এর ক্ষেত্রে প্রত্যাশা কেন 1/6। 3 কেন আসলো না, 4 এর কেন 4 আসলো না? এটা কিন্তু প্রত্যাশা, এটা কিন্তু একটা গাণিতিক মান। আর এই 4টা কিন্তু 4 নাম্বার যে দিকটা লুডুর, হ্যাঁ, সেইটা। তাহলে আমরা যদি লুডুর পিঠের সম্ভব মানগুলো যদি আমরা 1 থেকে 6 পর্যন্ত ধরি, বা আমরা জানি 6 পর্যন্তই, তাহলে 1 পাবার সম্ভাবনা হলো 1/6। মানে হলো টোটাল আছে 6টা, 6টার মধ্যে একটা পেলেন, তার মানে 1/6, 6 এর মধ্যে 1। 1/2 পাওয়ার সম্ভাবনা হলো 1/6, একই সম্ভাবনা। কেন? কারণ 2 টোটাল নাম্বার আছে 6টা, 6টার মধ্যে 2 পেলে আমি একটাই পেলাম। আমার একসাথে 2টা তো পাবো না, একটাই পাবো। আবার 3 পাওয়ার সম্ভাবনা 1/6, 4 পাওয়ার 1/6, 6 পাওয়ার সম্ভাবনা 1/6। ছক্কা একবারই পড়তে পারে এক নিক্ষেপে। ঠিক আছে? তাহলে আমরা এক্স দ্বারা আমরা চলক এবং এর সম্ভাব্য মান বসাইছি, আর প্রবাবিলিটি অফ এক্স দ্বারা এই প্রত্যেকটা চলকের সম্ভাবনা বসাইছি। সম্ভাবনা তো কতবার পড়লাম আমরা, তাই না? এখন সুতরাং আমার চাইছে কি, গাণিতিক প্রত্যাশা ই অফ এক্স সমান, এই সূত্রটা কই পাইছি, ওই যে এটা না, এইটা। আচ্ছা, এই সূত্রটা আমরা বসাই দিচ্ছি। সূত্রটা কেন আসলো আমরা আগে কিন্তু জানি। সূত্রটা কেন আসলো আমরা কিন্তু দেখেন, আপনাদের একটু দেখাই, এই লাইনটা থেকেই কিন্তু এই লাইনটা আনছিলাম। এখন আমরা এই লাইনটা বসে এই লাইনটা করব, এই লাইনটা বসে এই লাইনটা করব। দেখেন 1 গুণ 1/6, 2 গুণ 1/6, 3 গুণ 1/6, কোথা থেকে আসলো?
1 হলো x1, 1 গুণ প্রবাবিলিটি অফ x, প্রবাবিলিটি অফ x1, এইটার সম্ভাবনা হলো 1/6, 1 গুণ 1/6, 2 গুণ 1/6, 3 গুণ 1/6, 4 গুণ 1/6, কারণ 4 এর প্রত্যাশাটা 1/6, 5 এর প্রত্যাশা 1/6, 5 গুণ 1/6, এখানে তো তাই আছে না, দেখছেন? তাহলে কি যোগ হয়েছে? আপনাদের যারা গত ক্লাসে ছিলেন তারা জানেন যে গাণিতিক প্রত্যাশার সংজ্ঞাটা ছিল ওই চলকের সাথে তার গাণিতিক প্রত্যাশার গুণফল, ওই চলকের সাথে পরের চলকের সাথে তার গাণিতিক প্রত্যাশার গুণফল, তার চলকের সাথে তার গাণিতিক প্রত্যাশার গুণফল, গুণফলগুলোকে আবার যোগ। এখন আমাকে এখানে আমরা ডট 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 দিয়ে একবারে n পর্যন্ত লিখছিলাম, কিন্তু এখানে আমরা জানি লুডোতে n সমান কত? লুডোতে n সমান 6, তাই 6 এর উপর আমরা যেতে পারবো না। এখানে এই যে দেখেন n সমান কত, এখানে n সমান 6, i সমান 1, মানে 1 থেকে শুরু হবে 6 এ গিয়ে থামবে, এগুলো গত ক্লাসে বলছিলাম, ঠিক না? এখানে 1 বসাচ্ছেন, এখানে 1 বসাচ্ছেন, কিন্তু যাবে কোন পর্যন্ত? n পর্যন্ত। n হলো 6 পর্যন্ত গেছে, 7 কিন্তু যায় নাই। এখানে কিন্তু সব ইন্ডিকেট করা আছে। এখন বীজগাণিতিক সাধারণ নিয়ম অনুযায়ী আমরা প্রত্যেকটা যে যোগ আছে প্রত্যেকটা থেকে 1/6 কে বের করে রাখলাম, ব্র্যাকেটের মধ্যে থেকে গেল 1 2 3 4 5 6। এখন আমরা জানি যে এর নিচে একটা 1 থাকে, তার মানে ওই 1 থেকে 6 পর্যন্ত যে যোগফল, সেই যোগফলটা উপরে চলে যাচ্ছে। এগুলো আপনারা সবাই বুঝেন, বলার দরকার পড়ে না। তারপরও আমি আগেই বলছি যে পড়াতে গেলে আমি ধরে নেব আপনারা কিচ্ছু পারেন না। এটা মনে করে যদি আমি পড়াই তাহলে প্রত্যেকটা জিনিস খুব ভালো হবে, ঠিক আছে? কিন্তু আপনারা এগুলো নিছক এই লাইনটা বলাটা আসলে ঠিক না, শেষ করে দেওয়া উচিত। তারপর আমি বলে যাই, হ্যাঁ, 1/6 বের করে রাখছেন। এখন এটা যোগ করে উপরে বয়স চলে গেল 21, নিচে 6, 21 6 দিয়ে ভাগ দিলে কত আসে? কাটাকাটি করেন, 7/2 আসে। এখন এটাকে করতে গেলে তো আবার কি করা লাগে? আরো ভগ্নাংশ করা লাগে। তো যাই হোক, 7/2টাই আমাদের এক্সপেকটেশন, গাণিতিক প্রত্যাশা। ক্লিয়ার? তো সবাইকে অনেক ধন্যবাদ, ঠিক আছে? আমি রেগুলার ভিডিওগুলো দেই, ভিডিওগুলো রেগুলার দেওয়া কিন্তু সম্ভব হবে না। একটা জিনিস চিন্তা করেন, কন্টিনিউ প্রতিদিন একটা সাবজেক্ট না, 4টা। এই 16 তারিখ থেকে আপনার ক্লাস নেবার পরে সেকেন্ড সেমিস্টারের ক্লাস, শনিবারের হিসাব গেল, রবিবারের দিন 9টায় আপনাদের ক্লাস নাই, কিন্তু থার্ড সেমিস্টারের ক্লাস, আবার রবিবারের দিন 9:30টায় ফাইনাল সেমিস্টারের ক্লাস, ফোর্থ সেমিস্টারের ক্লাস, ঠিক আছে? তাহলে 4টা ক্লাস, ভিডিওগুলো কখন দিব, কখন ডাউনলোড, কখন আপলোড করব, আরো তো অনেক কাজ। প্রত্যেক সেমিস্টারের জন্য সাজেশন বানাচ্ছি, ফার্স্ট থেকে থার্ড পর্যন্ত নোটগুলো নতুন সংস্করণ বের করতেছি, ফার্স্ট সেকেন্ড থার্ডের সাজেশন আপডেট করতেছি, সাজেশন আসছে ওটা নতুন ব্যাচের জন্য করতেছি, এবং প্রচুর স্টাডি। আজকে একটা সাবজেক্টের সাজেশন সকাল থেকে 5টা পর্যন্ত, কারণ সারা বাংলাদেশের বহু কর্মজীবী ভাই বোন আমার উপর ডিপেন্ড করে। আমি ফটোকপির দোকানদারদের মতন একটা শীট বানিয়ে ছাড়িয়ে দিতে পারি না, ঠিক আছে? সেই জন্য আমার পরিশ্রমটা বেশি। আবার ফাইনাল সেমিস্টারের 8টা গাইড বই এখনো লেখা হয় নাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হইতে মানে কতদিন সময় পেতে পারি? ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এখনো ভাই 10ম ব্যাচেরটা হয় নাই, বুঝতে পারছেন? এখন যদি স্যারেরা 10ম ব্যাচের পরীক্ষাটা নিতেও দেরি করে, তাহলে 10ম আর 9ম ব্যাচ একসাথে হতে পারে, কিন্তু এই থিওরিও মিথ্যা প্রমাণ হয়েছে। কারণ এই 9ম ব্যাচের পরীক্ষাটা পেন্ডিং ছিল অনেকদিন, আবার 10ম ব্যাচ ভাই বোনরা ওনারা ফার্স্ট সেমিস্টার শেষ করে ফেলছিলেন, কিন্তু পরীক্ষা হয় নাই। 10ম ব্যাচ আর 9ম ব্যাচ একসাথে হয় নাই, কাজেই 10ম ব্যাচের পরীক্ষাটা আগে হবে, হওয়ার পরে আপনাদেরটা হবে। তাতে আপনাদের ফার্স্ট সেমিস্টার শেষ করে আপনারা সেকেন্ড সেমিস্টারে ভর্তি শুরু হয়ে যাবে, ভর্তি হবে। অনেকে প্রশ্ন করবেন যে ভাই সেকেন্ড সেমিস্টারে ভর্তি হইতেছি, ফার্স্ট সেমিস্টার তো পরীক্ষাই দিলাম না। কিন্তু ঘটনা হচ্ছে, যেহেতু সারা দেশব্যাপী প্রোগ্রামটা, এখানে ফার্স্ট সেমিস্টারের গুলো ফার্স্ট সেমিস্টার ক্লাস শেষ হয়ে গেলে সেকেন্ড সেমিস্টারে ভর্তি শুরু করে ক্লাস শুরু করে দিচ্ছেন, এর মধ্যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা হচ্ছে। এইভাবে একটা ক্লাস একটু আগপাস হয়, বুঝতে পারছেন? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, জি ওয়েলকাম। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, আর সরাসরি একটু থাকার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট সোমবারে সাংগঠনিক আচরণ অথবা মৌলিক ব্যবস্থাপনা যে কোনো একটা বই ধরবো, ঠিক আছে? আপনাদের সবার উপস্থিতি কামনা করি। সবাই শুরু থেকে থাকবেন, শুধু পরিসংখ্যানে থাকবেন তা না, ওগুলো তো থাকবেন। ওগুলো তো অনেক প্রশ্ন, মৌলিক ব্যবস্থাপনা এবং মানব সম্পদ, সাংগঠনিক আচরণে। মানব সম্পদের থেকে মৌলিক আর সাংগঠনিক ধরে নেন, বহু ইম্পর্টেন্ট প্রশ্ন বইতে নাই, ঠিক আছে? ওইগুলো আপনাদের থাকা উচিত, ঠিক আছে? আপনারা সবাই থাকবেন, অনেক উপকার হবে। আর আমি ধারাবাহিকভাবে এটা নিচ্ছি, এটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? এখানে আমি কিছুটা
আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে আজকে একজন প্রশ্ন মেসেজ লিখছেন, আমি যদি আপনাদের একটু বলি, 11তম ব্যাচের এক ভাই উনি লিখছেন যে আপনি সবাইকে আটকায় মার্কেটিং করতেছেন। মানে গ্রুপে যে কথা বলা যায় না, 500 মানুষকে যদি কথা বলার সুযোগ দেয়, হোয়াটসঅ্যাপে কেউ কি বিরক্ত হবেন না? সবাই তো অফিস করেন, সবাই তো হাই হ্যালো সালাম টিকটক শেয়ার করবে। আর প্রয়োজনীয় মেসেজগুলো দেয়, হয়তো আমার ওখানে আমার নোটের কথাও থাকে, সাজেশনের কথা থাকে, কিন্তু এই নোট সাজেশনের মাধ্যমে হয়তো আমি এটা বিক্রি করি, এটা সত্য। কিন্তু বিক্রি করাটা হ্যাঁ, অনেকে অনেক কথা বলে, কিন্তু মানুষের পিছনের কথা পিছে লোকে কি কি বলে এটা শুনলে এগোনো যায়